নিপীড়িত অত্যাচারিত অমুসলমান বাংলাদেশিরা তারা পালিয়ে এসেছেন আমাদের এই রাষ্ট্রে শেষ আশ্রয়ের আশা নিয়ে। এনারা নিরাপত্তাহীনতায় ভুগেছেন, এদের উপরে প্রচন্ড অত্যাচার করা হয়েছে, সেই জন্য তারা শরণার্থী হিসেবে আমাদের দেশে এসেছেন। বিভাজনের আগে থেকে ভারত সরকার এই মর্মে স্বীকৃতি দিয়েছিলেন যে যারা মুসলমান রাষ্ট্রে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে যারা অমুসলিম হওয়ার কারণে অত্যাচারিত হবেন, সে হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, শিখ হতে পারেন, খ্রিস্টানও হতে পারেন, তারা যদি ভারতবর্ষে আসেন তাহলে ভারতবর্ষের সরকার তাদের আশাটাকে মান্যতা দেবেন, শরণার্থী হিসেবে স্বীকৃতি দেবেন এবং তাদেরকে বাকি নাগরিক যে সুযোগ সুবিধে ভারতবর্ষের নাগরিক হিসেবে সেটা দেবেন। কিন্তু দেখা গেছে যে ভারতের অর্থনৈতিক উত্থানকে সামনে রেখে এবং তার সঙ্গে শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে দেশ গড়ার যে নেশা, সেই নেশাতে পূর্বতন পাকিস্তান, দুই পাকিস্তান, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, তারপরে বাংলাদেশ মিজারেবলি ফেল করেছে রাষ্ট্র হিসেবে। এবং সেখান থেকে এখন প্রচুর পরিমাণে মুসলমান, তারা ওইখানে মুসলিম কান্ট্রিতে মুসলিম হিসেবে যারা অত্যাচারিত হননি, শুধুমাত্র অর্থনৈতিক কারণে এই দেশকে অর্থনৈতিকভাবে শোষণ করার জন্য, এই দেশের মানুষের অর্থনৈতিক যে রাইট, যে অধিকার, সেটাকে অপহরণ করার জন্য, তাকে কুক্ষিগত করার জন্য ওপার থেকে বিভিন্ন অবৈধ পথে ভারতবর্ষে এসে পৌঁছচ্ছেন। এবং আরো মারাত্মক ঘটনা বহু ক্ষেত্রে দেখা গেছে, এবং সেটাও দৃশ্যমানতা এসেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে, যে তারা এই দেশে এসে বিভিন্ন হিন্দু নাম মাঝে সাজিয়ে নিয়ে ফেলছেন। এবং সেটা যখন পরিষ্কার হচ্ছে, সেই সময়ে রোহিঙ্গাদের উৎপাত আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দল হিসেবে সেটাকে সামনে থেকে সমর্থন করেছেন। আপনারা জানেন বারুইপুর সহ বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প বানিয়েছিলেন। এইরকম পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন এবং বাকি বহু সামাজিক সংগঠন, কিছু রাজনৈতিক সংগঠন, এমনকি যারা আমাদের বিচারধারার বিপরীতে আছে, বিপ্রতীপে আছে, এরকম রাজনৈতিক সংগঠন, আমি নাম করে বলতে চাই কেরলে সিপিএম, তারা অব্দি এই ঘটনা দেখতে পায়, বিষয়ের বিরুদ্ধে সরব হয় এবং তারা এদেশ থেকে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী, আবারও বলি, শরণার্থী এবং অনুপ্রবেশকারী গুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা করার জায়গা নেই। যারা অমুসলিম হয়ে বাংলাদেশে অত্যাচারিত হয়েছেন মুসলিমদের দ্বারা, তারা এই দেশে শরণার্থী। যেসব এর বাইরে যারাই আসবে তারা এই দেশের জন্য অনুপ্রবেশকারী বলে গণ্য হবেন। তাদেরকে আমরা পুশব্যাক করব, তাদেরকে আমরা সরিয়ে দেব, আইন মেনেই তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবার হবে। কিন্তু রোহিঙ্গা রাখার জন্য বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে জায়গা দেবার জন্য তৃণমূল কংগ্রেস যে ব্যবস্থা রেখেছিল এবং এই পশ্চিমবঙ্গকে একটা রাস্তা হিসেবে, ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করা হয়েছে দেশের অন্য জায়গায় ছড়িয়ে পড়ার জন্য রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য, সেটাকেও বন্ধ করার জন্য চেষ্টা চলছে। এখন যে বিষয়টা সামনে এসেছে, অর্থাৎ নির্বাচন কমিশন যে কথা বলছেন, নির্বাচন কমিশনের যে সুপারিশ, সেগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেগুলোকে না মানার কথা বলছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। খুবই অনৈতিক কথাবার্তা বলছেন। দেশের নাগরিকদের যে অধিকার, সেটাকে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্বারা হরণ করানোর যে চেষ্টা, তাকে মদত দিচ্ছেন। আমাদের বাংলা ভাষা আর বাঙালিদের সুরক্ষায় আন্দোলনের নামে মুখ্যমন্ত্রী 21 জুলাই মঞ্চ থেকে ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরো জোরদার আন্দোলনের পথে হাঁটছে বাংলা ভাষা ও বাঙালিদের সুরক্ষায়। এই মুখ্যমন্ত্রী ঘোষণা তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনে নামানো, কি বলবেন? মুখ্যমন্ত্রীকে বলতে হবে কারা বাঙালি। সরাসরি তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নেবে মিছিল করে বলতে হবে কারা বাঙালি। যারা দুর্গা পুজো করে, যারা দুর্গা ঠাকুরের সামনে উৎসব বলে মানে দুর্গা ঠাকুরের পুজোকে, এবং যারা দুর্গা ঠাকুরের পুজো করার পরে বাংলায় বাঙালি বলে নিজেদের পরিচয় দেয়, তারা কি বাঙালি? নাকি মুখ্যমন্ত্রী বলবেন যারা দুর্গা প্রতিমাকে ভাঙা, দুর্গা প্রতিমা সহ অন্যান্য প্রতিমাকে ভেঙে ফেলা কে যারা পবিত্র কর্ম বলে মনে করে, তারা বাঙালি? বাংলা ভাষায় কথা বললেই কি বাঙালি?
যদি কোনো কাকাতুয়া বাংলায় হরে কৃষ্ণ বলে বা ইংলিশে গুড মর্নিং বলেন, তাই তার জন্য কাকাতুয়া কি বাঙালি কিংবা ব্রিটিশ হয়ে যান? সুতরাং এইরকম ভাবেই আমাদের চিন্তার জায়গাটা ওনারা গুলিয়ে দিতে চাইছেন। প্রত্যেক জায়গায় বাঙালিদের নাম করে রোহিঙ্গাদের রাখার চেষ্টা করছেন এরা, এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি শরণার্থী দুটো বিষয়কে এক করে দেখানোর চেষ্টা করছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। বিজেপি সর্বতভাবে সমস্ত রকম ক্ষমতা দিয়ে এর বিরোধিতা করবে, মানুষকে নিয়ে পথে নামবে। সিও দপ্তরকে স্বতন্ত্র করার কথা বলেছে জাতীয় নির্বাচন কমিশন, আর তা নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে এটা আমরা করতে এখানে দেবো না, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবো। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্য সরকারের পয়সায় তারা বেড়ে উঠবে, অথচ রাজ্য সরকারের কথা শুনবে না, অর্থের দরকার পড়লে রাজ্য সরকারের দিকে তারা তাকিয়ে থাকে। ওনারা ওনাদের মতন ভাবছেন। একটা কথা পরিষ্কার, যে সরকারি পয়সা মানে জনগণের ট্যাক্সের পয়সা। তাহলে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনও তাহলে কেন্দ্রীয় সরকার কিংবা কেন্দ্রীয় সরকারি দলের কথাতে চলতে হবে। যদি এই স্থিতি হয়, ভারতবর্ষের সংবিধান নির্বাচন কমিশনকে কেন্দ্রে এবং রাজ্যে স্বতন্ত্র ইনস্টিটিউশন বা একটা স্বতন্ত্র অধিকার সম্পন্ন সংস্থার মর্যাদা দিয়েছেন, এবং সেটা আজকে দেননি, অনেকদিন ধরেই চলেছে। এই নিয়ে বহু বিতর্ক হয়েছে, বহু মামলা মোকদ্দমা হয়েছে, এবং কিন্তু সেক্ষেত্রেও নির্বাচন কমিশন স্বতন্ত্রতা এবং সাংবিধানিক কোথাও চ্যালেঞ্জ হয়ে শেষ হয়ে যায়নি, সব জায়গাতেই তার বৈধতা বজায় থেকেছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে 2011 থেকে নির্বাচন কমিশনকে কুক্ষিগত করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তার প্রতি ভারতীয় জনতা পার্টি লাগাতার লড়াই চালিয়ে গিয়েছেন, কোর্টের মধ্যে কোর্টের বাইরে, জনতাকে নিয়ে রাজপথে। তার ফলস্বরূপ আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বাকি যত সাংবিধানিক সংস্থা আছেন তারা বুঝতে শুরু করেছেন যে পশ্চিমবাংলায় আদতে কি হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনকে একটি রাজ্যের দপ্তর হিসেবে ব্যবহার করেছেন এই তৃণমূল কংগ্রেস। তার বিরুদ্ধে আজকে যে পদক্ষেপ, সোজাসুজি বলতে গেলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে চিঠি 17 তারিখের, তা একটি মান্যতা রাখে, এবং এটি একটি দিক নির্ণয় এটাও করে যে এতদিন তাহলে কি চলছিল। আমরা যে অভিযোগ করছিলাম, বিভিন্ন বিরোধীরা যে অভিযোগ করছিলেন, সেটা মান্যতা পেল যে এতদিন ধরে রাজ্য নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের এই সরকার একটি নির্বাচনী দপ্তর হিসেবেই দেখত। নির্বাচন কমিশনের স্বতন্ত্রতা ছিল না, স্বাধীনতা ছিল না। আলাদা বাড়ি চাই, তার জন্য নির্দিষ্ট অ্যালোকেশন চাই, সেটা রাজ্য সরকার টাকা বলে মানলে হবে না। এটা সংবিধান বলেছেন যে এই পয়সা বা এই খরচা এই কমিশন পাবেন। কোনো কমিশন রাজ্য সরকারের অধীন হতে পারেন না, নির্বাচন কমিশন তো নয়। আর যাদবপুরে আমরা দেখেছিলাম যে আজাদ কাশ্মীরের দাবিতে একাধিক দেওয়াল, গতকালও গড়িয়াতে ইছড়ি ধরা পড়ছে, এবং সেই দেওয়াল কালো রং দিয়ে, আলকাতরা দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার ওই আজাদ কাশ্মীর, এই সময় দাঁড়িয়ে যাদবপুরের কোনো মুভমেন্ট আমরা দেখি, এখনো আবার নতুন করে বারবার দক্ষিণ কলকাতার অংশেই কেন? দেখুন, এটা নিয়ে তো প্রশাসন কথা বলবেন, প্রশাসনের লোকেরা কথা বলবেন। একটা ভারতবর্ষের মতন দেশে একটা ভারত বিরোধী সংগঠন দিনের পর দিন ধরে বাজেভাবে কথা বলে যাচ্ছে, এবং তাকে কোনো না কোনো দল তাকে উৎসাহ দিচ্ছেন, রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা করেন, মানেন এবং মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে ভোটে দাঁড়ান। ভোটে জেতার পরে এমপি বা এমএলএ হলে সেই সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করেন। কিন্তু এই অসাংবিধানিক দেশবিরোধী দেশদ্রোহীদের যে সংগঠন, সেই সংগঠনকে মাঝে মাঝেই তারা উস্কিয়ে দেন, তারা সুযোগ সুবিধা দেন। রাজ্য সরকার যদি চান তাহলে কি এই জিনিসকে নির্মূল করা সম্ভব নয়? কিন্তু রাজ্য সরকার চাইছে না। যে রাজ্য সরকার ছত্রধর মাহাতোকে খোলা প্যাসেজ, সে প্যাসেজ দেয় চলে যাবার, যে রাজ্য সরকারে থাকা সরকারি দলটি তাদের সম্পাদক নির্বাচিত করে ছত্রধর মাহাতোকে, জ্ঞানেশ্বরী কাণ্ডের যিনি নায়ক, যারা বিভিন্ন সময়ে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত, মানুষ খুনের সঙ্গে যুক্ত, পুলিশ খুনের সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে একটি রামধনু সরকার গঠনের কথা বলেছেন। তাদের তো দায় থাকবেই এদেরকে প্রমোট করার, এদের
পেছনে সময় দেবার, এবং রাজ্য সরকারের নির্লিপ্তই এদেরকে এই সাহস যোগায়, যে নির্লিপ্ততাই এই সাহস যোগাচ্ছে রাজ্য সরকারের, যে তারা লিখছে। তবে সুবিধা হবে না, মানুষ সতর্ক আছেন, নিজেরাই লিখছেন, নিজেরাই হয়তো আলকাতরায় মুছছেন, এবং এরা কোনো কলকে পাবে না। আস্তে আস্তে ছত্তিশগড় ইত্যাদি জায়গার লাল করিডোর, লেনিনঘাট, ট্রালিনঘাট সব নাকি ওনারা বানাতেন, সেগুলো আস্তে আস্তে মুছে গেছে। এই যাদবপুর দু একটি জায়গাতে যারা ফেসবুকে বামপন্থার চর্চা করছেন, অতি বামপন্থার, তারা আছেন এখনো। কতদিন থাকবেন তারাই গুনবেন, দিনে দিনে একটা একটা করে প্রদীপ্ত নিভছে, এটাও শেষ হয়ে যাবে। উত্তর